একটু থেমে কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল। বলে কেয়া চলে যায়। আমিনা বেগম একবার আহনাফের রুমে উকি দিয়ে দেখেন জেগেছে কিনা। না, জাগেনি। কলেজে আসার পর থেকে ফোনে ফোনে ঘুটুর মুটুর প্রেমালাপে ব্যস্ত লামিয়া। ওর ফিসফিসানি প্রেমালাপে বিরক্ত গ্যাঞ্জাম পার্টির বাকি সদস্য। এমনকি সে ক্লাসে বসেও পর্যন্ত বেঞ্চের নিচে মাথা লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। রেশমি প্রায় অতিরিক্ত বিরক্ত হয়েই লামিয়ার কোমরে খোঁচা দিয়ে বলল, দুনিয়াতে একলা কি তুই ফি করস? ফোন রাখ করতেছে, এক্ষুনি ফোন রাখবি। লামিয়া বিরক্ত চোখে তাকায়, ফোন কেটে ফিসফিস করে বলে, এখন প্রেম করবো না তো কখন করবো? বিয়ের পর? বিয়ের পরই করবি। বিরক্ত লাগতেছে তোর লুলামিগিরি। রেশমি, বাজে কথা বলবি না। অর্ষা যথাসম্ভব চেষ্টা করছিল ওদের কথোপকথনে কান না দিয়ে স্যারের লেকচারে মনোযোগ দেওয়ার জন্য। ওর বাম পাশে বসেছে জুই। সে কারোর সাথে মেসেজিং করছে আর মিটমিট করে হাসছে। ডান পাশে রেশমি আর লামিয়া বিশেষরেই তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। একেই না বলে গ্যাঞ্জাম পার্টি। স্যারের অনেকক্ষণ যাবত ওদের লক্ষ্য করছিলেন। এবার তিনি কড়া কণ্ঠে লামিয়া ও রেশমির উদ্দেশ্যে বলল, কি হচ্ছে? জুই ভয়ে আটকে ওঠে। যদিও স্যার ধমক দিয়েছিলেন ওদের দুজনকে, তবে জুই ভেবে নিয়েছে স্যার ওকে ফোন চালাতে দেখে ফেলেছে, যার দরুন ভয়ের চোটে ফোন হাত থেকে ছিটকে অর্ষার পায়ের কাছে পড়েছে। ক্লাসের সকলের দৃষ্টি এখন ওদের বেঞ্চে বসা ওদের চারজনের উপর স্থির। অর্ষা ফোন তুলে বেঞ্চের নিচ থেকে মাথা উঠাবে, তখনই ফোন ভাইব্রেট হওয়ার শব্দ হয়। স্যারও তখন ওদের বেঞ্চের সামনে এসে দাঁড়িয়েছে। স্যার রূপুচকে তাকিয়ে আছেন অর্ষার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, কি প্রেম করছো? বিস্ময়ে হাঁ হয়ে যায় অর্ষার মুখ। প্রেম আর সে তো এসবের আগেও নেই, পিছিয়েও নাই। সে তড়িঘড়ি করে বলল, না 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 স্যার। কি না না? দেখি ফোনটা দাও। জুই চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে। স্যার ফোন হাতে নিয়ে দেখেন স্ক্রিনে লেখা সন্টু মন্টু জান। তিনি নামটা দেখে দুভ্রু উঁচু করে জোরে বললেন, সন্টু মন্টু জান। এই নাম শুনে ক্লাসের সবাই সমস্বরে হেসে ওঠে। স্যারও কেন জানি হেসে ফেলল। কিয়ৎক্ষণ বাদে সকলকে ধমক দিয়ে বলল, সাইলেন্ট। দ্বিতীয় দফায় ফোন ভাইব্রেট হচ্ছে। এবার স্যার নিজেই ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেন। তিনি কিছু বলার পূর্বেই ফোনের অপর প্রান্ত হতে রাশভারী কণ্ঠে ভেসে আসে, এই বেয়াদব ফাজিল মেয়ে, এখন কেন উত্তর দিচ্ছেন না? আপনার জান জান বলা বের করব আমি। আপনি চেনেন আমায়? খবরদার বলে দিচ্ছি, আমায় ডিস্টার্ব করবেন না। বলে ফোনের লাইন কেটে দেয় ছেলেটি। এবার সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যারও। স্যার বিস্ময় নিয়ে বললেন, তোমায় আমি অনেক সহজ সরল ভাবতাম নর্ষা। সন্টু মন্টু জান লেখা দেখে ভাবলাম থাক, 2 দিন পর ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারে। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন। তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছো। স্যারের কথা কর্ণকুহুরে আঘাত করার পূর্বেই অর্ষার হাত পা কাঁপছে। এমনকি জুই বাদে গ্যাঞ্জাম পার্টি সকলেও অবাক। কারণ ওপাশে কথা বলা ছেলেটি ছিল আহনাফ। সকলকে অবাক করে দিয়ে জুই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। স্যার থতমত খেয়ে যান ওর কান্না দেখে। জুইয়ের দেখা দেখি লামিয়া আর রেশমিও কান্না শুরু করে দেয়। এদিকে অর্ষার তো স্যারের ধমক খেয়ে আগে থেকেই কাঁদো কাঁদো ভাব। এবার সেও পুরোপুরি কান্না শুরু করে। উপস্থিত সকলের চক্ষু চড়ক গাছ। সকলেই বিড়বিড় করছে। স্যার বিস্মিত হয়ে বললেন, কি আশ্চর্য, তোমরা কাঁদছো কেন? তখন ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে উঠে আসে। ছেলেটি জুইয়ের প্রাক্তন। সে সুযোগটা হাতছাড়া করলো না, কারণ জুইও সুযোগ পেলে কখনো তাকে হেনস্থা করতে ছাড়ে না। সে স্যারের কাছে এসে বলল, স্যার ফোন তো এটা জুইয়ের, অর্ষার নয়। জুইয়ের কান্না বাড়ে এবার। স্যার অবাক হয়ে বললেন, এই সন্টু মন্টু জান তাহলে তোমার? এই জন্যই ধরা পড়ে তুমি কাঁদছো? জুইয়ের কান্নার গতি বাড়ে। লামিয়া আর রেশমি থেমে যায়। লামিয়া বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, ধুরবাল, এই মাইয়ার দোষ। আমি আরও ভাবলাম জুয়ের ফোন দিয়েই মনে হয় অর্ষা আহনাফকে জ্বালাচ্ছে, বেচারি বোকারানি বকা খাচ্ছে বলে কেঁদেছিলাম। এখন দেখি আসল কালপ্রিট জুই। স্যার লামিয়াকে বিড়বিড় করতে দেখে জিজ্ঞেস করলেন, অর্ষাকে ধমক দেওয়ায় অর্ষা কাঁদছে, জুই না হয় কাঁদছে ভয়ে। যদি অর্ষা আমায় সব বলে দেয় তাই। কিন্তু তুমি কেন কাঁদছিলে? রামিয়া বিমর্ষতা প্রকাশ করে বলল, আমি ভেবেছি জুই অর্ষার জন্য কেঁদেছে। ভাবলাম আমিও তো অর্ষার বান্ধবী,
তাহলে আমি কেন কাঁদবো না? স্যার অসহায় দৃষ্টিতে রেশমির দিকে তাকিয়ে বললেন। আর তুমি? স্যার, অর্ষা, লামিয়া, জুই তো আমারও ফ্রেন্ড, তাহলে আমি কেন কাঁদবো না? তোমাদের গ্যাঞ্জাম পার্টির ছেলে সদস্যরা কোথায়? ওরা কেন চুপ? এটা বলে সে ছেলেদের বেঞ্চের শাড়ির দিকে তাকিয়ে দেখে আহিল, আশিক আর দিদার গলা ধরাধরি করে কাঁদছে। রেশমি নিচু গলায় লামিয়াকে বলে, দেখ, তিনটায় কুমিরের কান্না শুরু করেছে। আমাদের চেয়ে বেশি ট্রমা জানে। এদিকে স্যার ওদের কাণ্ড দেখে হাসবে নাকি বকবে বুঝতে পারছে না। তিনি অন্য ছেলেদের বললেন, আরে এই তিনটাকে থামা তোরা, আমি কোনো পানিশমেন্ট দেব না। কাউকে কিছু বলতে হলো না। ওরা তিনজন নিজেরাই সোজা হয়ে বসে বলল। থ্যাংক ইউ স্যার। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে যায়। স্যার জুইকে ফোনটা ফেরত দিয়ে বোর্ডের কাছে চলে যায়। নিজের ফোন আর নাম প্রেজেন্টের খাতা নিয়ে চলে যাওয়ার সময় মুচকি হেসে বলেন, গ্যাঞ্জাম পার্টির পাশাপাশি তোমাদের আরও একটা নাম রাখা উচিত, বিনোদন পার্টি। টিফিন পিরিয়ডে সকলে মিলে চেপে ধরেছে জুইকে। জুইয়ের কান্না দেখে আশিক বলে, জুই, এত অসভ্য কেন তুই? খবরদার, এখন করবি না একদম গাই গুই। দিদার আশিকের মাথায় চাটি দিয়ে বলে, ব্যাটা তোর আজাইরা কবিতা এখনো শুরু করা লাগবে? আহিল একটু গম্ভীর হয়েই জিজ্ঞেস করলো, তুই ভাইয়ার নাম্বার কোথায় পেলি? তোর ফোন থেকে চুরি করেছি দোস্ত। জুই কাঁদো কাঁদো হয়ে বলে। লামিয়া অবাক হয়ে বলে, কি, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের ফোন থেকে তার বড় ভাইয়ের নাম্বার চুরি? তা আবার আহনাফের নাম্বারটাই নিতে হলো? জুই ঝাঁঝের সাথে বলে, তাতে তোর কি? তোর তো এখন হবু পর আছে, তোর কেন চলছে? লামিয়া আমতা আমতা করে বলল, জ্বলছে নাকি? কই না তো, বিশ্বাস হচ্ছে না। তারা ফোন থেকে আইডি বের করে দেখাচ্ছি। তাকে যে রিকোয়েস্ট দিয়েছিলাম সেটাও ক্যান্সেল করে দিয়েছি। খুব উদ্ধার করেছিস, এখন থাক তুই। লামিয়াকে থামিয়ে রেশমি জুইকে বলল, লামিয়ার জলুক বা নাই জলুক, তুই আমাদের অগোচরের কাজটা কিভাবে করলি? অর্ষা বিরস মুখে বলল, সবসময় উল্টাপাল্টা কাজ করিস তোরা, আর বকা খাই আমি। উনিও বকলো আর স্যারও। লামিয়া অর্ষাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করে না বোকারানি, সে তো আর জানতো না যে এটা তুই না। সে তো আর জানতো না যে এটা তুই। ভাইয়া জানে মেয়েটা যে তুই? জুইকে জিজ্ঞেস করলো আহিল। জুই নত মুখে বলল, না। আর ডিস্টার্ব করিস না ভাইয়াকে। ডিস্টার্ব করি না তো দোস্ত, শুধু একটু মজা করছিলাম। তাও করিস না, এমনিতে আমাদের সামনে ভাইয়াকে নিয়ে মজা করিস তোরা, তাতে কোনো সমস্যা নেই। তবে ভাইয়ার সাথে ডিরেক্ট এমন কোনো মজা আর কেউ করিস না। একবার ভাবতো, ভাইয়া যদি জানতে পারে তখন কি ভাববে? জুই অনুনয় করে বলল, সরি দোস্ত, আর এমন হবে না, সত্যি বলছি। আহিল মুচকি হাসলো। জুই অর্ষাকে জড়িয়ে ধরে বলল, তোকেও সরি জান। অর্ষাও মুচকি হেসে বলল, সরি বলতে হবে না পাগলি। আফরিন বাড়িতে এসেছে ঘন্টা খানেক হবে। এসে আহনাফের রুমে বসে আছে। মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। তার মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, তার ভাই এত সুদর্শন কেন? আসলেই এত সুদর্শন, নাকি তার ভাই বলে এত সুদর্শন লাগে? কি জানি বাবা। আফরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করে, কি দেখিস? আহনাফ আছড়ো অবস্থায় কোলের উপর বালিশ রেখে আর বালিশের উপর ল্যাপটপ রেখে অফিসের মেইল দেখছিল। আফরিন নিজের জায়গা থেকে উঠে ভাইয়ের কাছে যায়। গা ঘেঁষে বসে আদুরে কণ্ঠে বলে, তোমাকে। আহনাফ মৃদু হাসে। ল্যাপটপের দিকেই দৃষ্টি রেখে বলে, তুই আর বড় হবি না? না, আমি ছোটই থাকবো, বড় হতে মন চায় না। কেন? ছোট থাকলে সবাই অনেক আদর করে, অনেক ভালোবাসে। তুই আজীবন ছোটই থাকবি। আহিলের থেকেও তোকে ছোট লাগে, আর আহিলও তো তোকে ছোট বোনের মতোই ট্রিট করে। আফরিন শব্দ করে হেসে বলে, ও তো সব সময় আমায় আগলে রাখতো ভাইয়া। তোমার অবর্তমানে ওই আমাকে বড় ভাইয়ের মতন টেক কেয়ার করতো। এজন্য তোর প্রতি ওর প্রতি তোর ভালোবাসা অনেক বেশি। আফরিন এবার সোজা হয়ে বসে, চোখ পাকিয়ে বলে, এর মানে কি আমরা তোমায় ভালোবাসি না?
বাসিস কিন্তু কম। একদমই না। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মিস করি, কিন্তু তুমি তো স্বার্থপর। সুইজারল্যান্ডে পড়তে গিয়ে ওই দেশের প্রেমে পড়ে গেলে, পড়া শেষ করে ওখানেই জব নিলে, এমনকি ওখানে সেটেলও হয়ে গেলে। তাহলে এত সব কিছুর মানে কি দাঁড়ায় বলো তো? আমরা তোমাকে ভালোবাসলেও তুমি আমাদের একটুও ভালোবাসো না। তাই আমি এতগুলো কথা বললাম আর তুমি শুধু তাই বললে? আর কি বলবো বলতো? তুই যে ঝগড়াটে। আমি ভাই শান্তপ্রিয় মানুষ। আমি ভাই শান্তিপ্রিয় মানুষ। ঝগড়ার আগে পিছে নেই। আমি ছোকরুটে না, তোমার বউ হবে ছোকরুটে, দেখিও। তাহলে বউকে তোদের কাছে রেখে যাব। ইস, আমাদের থেকে দূরে থাকলেও বউ দূরে রাখবে না, জানা আছে আমার সব। ওরে বাবা, তুই তো দেখি সব জানিস। জানবই তো, আমি অবুঝ নাকি? আহনাফ হাসে, ওর গালে হাত বুলিয়ে বলে, না, তুই আমার বুঝদার বোন। আফরিনও হাসে, এরপর আহনাফের দিকে তাকিয়ে বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না ভাইয়া? কেন? আবার বলে কেন? অ্যাক্সিডেন্ট করেছো, ব্যথা করছে না? তা তো করবেই। আচ্ছা বলো কি খাবে? আজ আমি তোমার জন্য রান্না করব। রান্না? তাও আবার তুই? এভাবে বলছো কেন? আমি এখন মোটামুটি রান্না জানি। ওই মোটামুটি রান্না খেয়ে আমাকে আবার ওয়াশরুমে দৌড়াতে হবে না তো? মজা নিচ্ছ না? খেয়ে তো দেখো আগে। আচ্ছা, তোর যা ইচ্ছে রান্না কর। না, তুমি বলো। তাহলে হালিম রান্না কর। হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। ওকে, তুমি অপেক্ষা করো, আমি ঝটপট রান্না করে নিয়ে আসছি। আহনাফ মৃদু হেসে বলল, বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় আফরিন। আহনাফ পেছন থেকে একটু জোরেই বলে, সাবধানে, হাত যেন না পড়ে। আফরিনের রান্না শেষ হতে হতে আহিল আর অর্ষা কলেজ থেকে চলে আসে। রেনু গেছে দরজা খুলতে। ওরা দুজনে যখন বাড়ির ভেতরে ঢুকছিল তখন আফরিন হালিম নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। আফরিনকে দেখে আহিল চিৎকার করে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ওদিকে হাতের বাটি পড়ে যাবে যাবে অবস্থা। অর্ষা এসে আফরিনের হাত থেকে বাটিটা নিয়ে নেয়। আফরিনও এবার ছোট ভাইকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়। আহিল খুশিতে আত্মহারা হয়ে বলে, সারপ্রাইজড হয়ে গেছি আপু, তুই বলিসনি কেন তুই এসেছিস? তাহলে কি আর সারপ্রাইজ পেতে? আফরিনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় আহিল, মাথা দুলিয়ে বলে, তাও ঠিক। কেমন আছো অর্ষা? অর্ষার দিকে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো আফরিন। অর্ষাও প্রত্যুত্তরে হেসে বলল, আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দেখো, এখনো পাটিটা তোমার হাতে, হামায় দাও। সমস্যা নেই আপু। আহিল আফরিনকে টেনে নিজের ঘরে নিতে নিতে বলল, হালিম পরে খাবি, আগে আমার ঘরে আয়, কত গল্প জমে আছে। সে আফরিনের কোনো কথাই শুনল না। এদিকে হালিমের বাটি হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে অর্ষা। সে এখন কি করবে? বাটি ধরে এভাবেই দাঁড়িয়েই থাকবে, নাকি গিয়ে দিয়ে আসবে? ভাই বোনের মধ্যে গিয়ে থার্ড পার্সন হওয়া কি ঠিক হবে? ওর 7-5 ভাবতে ভাবতে রেনু রান্নাঘর থেকে বের হয়। রেনুর চোখে বিস্ময় ঠিকরে পড়ছে। সে বলল, ও মা, আপনি এমনি বাটি নিয়ে দাঁড়ায় আছেন কেন আফা? অর্ষা যেন একটু হাফ ছেড়ে বাঁচলো, বলল, আপা, হালিমের বাটি আফরিন আপুকে দিয়ে আসবেন। রেনু হাতে মাছের পলি দেখিয়ে বলল, আমার হাতে মাছ আফা, কেবল কাটলাম, ফ্রিজে রাখতে আইতেছিলাম। এই হাত দিয়া খাওয়ান দিয়া গেলে আমারে দৌড়ানি দিব বড় ভাইসান। খাবার আফরিন আপুর না। না, বড় ভাইসানে খাইব, একটু কষ্ট করে দিয়ে আহেন। আচ্ছা। বলেও অর্ষা সেখানে ঠাই দাঁড়িয়ে থাকে। এই মানুষটার সামনে গেলেই দুনিয়ার সকল জড়তা তার মাঝে কাজ করে। সকালের ছাড়িগুলোর কথাও মনে পড়ে যায় তার। হোক না জেনে দিয়েছে, তবুও তো ঝাড়িগুলো সেই খেয়েছে। রেনু মাছ ফ্রিজে রেখে ফিরে এসে বলল, এখনো খাড়াই আছেন, আমি দিয়ে আসমু? না, সমস্যা নেই, আমি দিয়ে আসছি। অর্ষা ইতস্তত করে বলল। ব্যাগটা সোফার উপর রেখে গুটি গুটি পায়ে সে আহনাফের রুমের দিকে যায়। দরজা ভেতর থেকে চাপানো। সে বাইরে দাঁড়িয়ে দুবার নক করে। আহনাফ ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? আফরিন? না, অর্ষা। চাপা স্বরে বলল অর্ষা। গলা থেকে যেন শব্দও বের হচ্ছে না। অর্ষার কথা আহনাফ শুনতে পেল না, তাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
দরজা খোলাই আছে। অর্ষা এবার ভেতরে যায়, সাথে সাথে দুজোড়া চোখ এক হয়ে যায়। দৃষ্টি নামিয়ে নেয় অর্ষা, নতমুখে বলে, আপনার খাবার। তুমি এনেছো কেন? আফরিন কোথায়? আহিল আপুকে টেনে নিয়ে গেল। অর্ষার কথার ধরনে আহনাফের হাসি পেলেও হাসল না, হাসি চেপে গিয়ে বলল, ও আচ্ছা, এখানে রাখো। পাশে টি টেবিল দেখিয়ে বলল আহনাফ। টি টেবিলের উপর অনেকগুলো কাগজ এলোমেলো করে রাখা। অর্ষা কি করবে বুঝতে পারছে না। সে না বুঝলেও আহনাফ ঠিকই বুঝে ফেলে। সে হাত বাড়িয়ে কাগজগুলো নিয়ে বিছানায় রেখে বলল। টেবিলের উপর হালিমের বাটি রাখার সময়ে আহনাফ জিজ্ঞেস করে, পরীক্ষা কবে থেকে? আগামী সপ্তাহ থেকে। প্রিপারেশন কেমন? ভালো। আহনাফের মনে অনেকক্ষণ যাবৎ একটা প্রশ্ন ঘুরঘুর করছিল। অন্যদিনের তুলনায় অর্ষার আজকের আচরণ অনেকটা অন্যরকম লাগছে, তাই সে প্রশ্ন করেই বসলো, তুমি এমন চোরের মতো করছো কেন? অর্ষা থতমত খেয়ে থাকায় আমতা আমতা করে বলে, কই না তো, আমি কি চুরি করব? চোরের মতো করছো বলেছি। আমি ঠিক আছি। আচ্ছা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অর্ষা যেন এতক্ষণ এই কথাটি শোনার জন্য অপেক্ষা করেছিল। আহনাফ বলা মাত্রই সে একচুটে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ওর এই কাণ্ডে হকচকিয়ে যায় আহনাফ। বিষয়টা কি হলো পরক্ষণে সে নিজেকে ধাতস্থ করে স্বাগতোক্তি করে বলল, মেয়েটা একটু বেশি যেন সহজ সরল আর অদ্ভুত। সকালের প্রস্ফুটিত কুসুম রাঙা ভোর থেকে মন শান্ত হয়ে যায় অর্ষার। ফজরের নামাজ পড়ার পর আর ঘুম আসেনি, তাই বই হাতে জানালার কাছে বসেছিল। পড়া অবশ্য হয়নি। সে ভোরে শুরু হওয়া আলোর বিচরণ ছড়ানো দেখেছে। একটু বাদেই তাকে রেডি হতে হবে। লামিয়ার করা আদেশ, আজ ওর সব বান্ধবীদের নীল শাড়ি পরতে হবে। এই জন্য সে আকদে 3 বান্ধবীর জন্য 3টা নীল শাড়ি আর 3 বন্ধুর জন্য 3টা নীল পাঞ্জাবি কিনে আগেই দিয়ে দিয়েছে। ঘরোয়াভাবে লামিয়ার আকদের অনুষ্ঠান করা হলেও মেহমান যে নেহাতি কম হবে না সেটা বন্ধু মহলের সকলেরই জানা আছে। অর্ষার সমস্যাটা এখানেই। তার বোকা বোকা স্বভাব, কথা, আচরণ এসব সম্পর্কে বন্ধুরা অবগত। ওদের সামনে নিজেকে সে অন্যরকম প্রমাণ করার প্রয়াস কখনোই করেনি, তবে বাকিদের সামনে যেন একদম নিয়ে যায়। যথাতথা চেষ্টা করে নিজেকে গুটিয়ে নেওয়ার। তার একটু মনও খারাপও লাগছে। পরীক্ষার পর কে কোথায় চলে যাবে তা ওরা কেউই এখনো জানে না। সম্ভবত এক ভার্সিটিতে পড়াও হবে না। তখন কি বন্ধুত্বে ভাঙন ধরবে, দূরত্ব সৃষ্টি হবে। অর্ষার তো বেঁচে থাকার অন্যতম স্পন্দন হচ্ছে ওদের গ্যাঞ্জাম পার্টি, যেখানে সে মুক্ত পাখির মতো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। এই পার্টির একটা সদস্য ব্যতীতও সে নিজেকে কল্পনা করতে পারে না। পরীক্ষার পরে লামিয়ার বিয়ে হয়ে যাবে। তখন কি আর লামিয়া আগের মতো থাকবে? থাকতে চাইলেও সেটা কি আদৌ সম্ভব হয়ে উঠবে কখনো? তখন ওর নিজের একটা সংসার হবে, আলাদা পরিবার হবে, নিজের মানুষটাকে সময় দিতে হবে, আরও কত কি। এইসব ভাবতে ভাবতেই মন প্রায় অসাড় হয়ে আসে তার। মস্তিষ্ক অযথা চিন্তা করাও বাদ দিয়ে দেয়। আর কত প্রেশারই বা নেবে। অর্ষা, এই অর্ষা, উঠেছিস? বাইরে থেকে আহিলের গলার স্বর শুনে সম্বিত ফিরে পায় অর্ষা। প্রলম্বিত শ্বাস নিয়ে এগিয়ে যায় দরজা খুলতে। অর্ষাকে দেখে আহিল বিস্মিত হলো, যদিও ওর বিস্ময়ের কারণ সম্পর্কে অর্ষা একদমই অবগত নয়। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আহিল বলে, তুই এখনো রেডি হসনি? লামিয়ে ফোন দিতে দিতে আমায় পাগল করে ফেলেছি। অর্ষা মনমরা হয়ে বলল, এখন? অর্ষার মনে কল্পিত ক্লেশ বোধ হয়ে আহিল কিছুটা আন্দাজ করতে পারলো। শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, তুইও গিয়ে রেডি হয়ে নে। আহিলের দিকে না তাকিয়েই মাথা নত করে বলল অর্ষা। আহিল তার জায়গা থেকে নড়ল না। অর্ষার গাল আলতো করে চেপে ধরে মুখ সোজা করলো। গম্ভীর হওয়ার মেয়েকে অভিনয় করে বলল, বলবি না? কি বলবো? তোর কি হয়েছে? কিছু হয়নি বললাম তো। তাহলে মন খারাপ কেন? এমনি। কথা লুকাতে শিখে গেছিস দেখছি। তোর কাছে আমি কিছু লুকাই? এখনো লুকাচ্ছিস? বলবি কিনা বল। তেমন কিছু না রে, লামিয়ার বিয়ে হয়ে যাবে, একে একে সবাই ব্যস্ত হয়ে পড়বে। এসব ভেবে একটু খারাপ লাগছিল। আহিল মুচকি হাসলো। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না, যে যেখানে থাকুক আমাদের সবার বন্ধুত্ব আজীবন থাকবে। আহিলের কথায় ভরসা খুঁজে পায় অর্ষা। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ছিলতে মৃদু হাসির রেখা, যা সূর্যের কিরণের মতো জলজল করে আলো ছড়াচ্ছিল। অন্তত আহিলের কাছে তো এমনটাই লাগলো।
আহিল চলে যাওয়ার পর অর্ষাও গোসলে যায়। সে নিজেই শাড়ি পরতে পারে বলে অন্য কারো সাহায্যের দরকার হয় না। গাঢ় নীল শাড়িটা অর্ষার শ্যামবর্ণ অঙ্গে নীল গগনের মতো লাগছে। রংটাই বোধ হয় এমন। শাড়ি পরা শেষে সামান্য প্রসাধনী ব্যবহার করে সে। সেই সময়ে আহিল আসে। সে দরজার বাড়ি থেকেই জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, 5 মিনিট। বলল অর্ষা। আমি নিশ্চয়ই আসি, তুই চলে আসিস। আচ্ছা। অর্ষা সম্পূর্ণ রেডি হয়ে ঘর থেকে বের হয়। রেনু দেখে হেসে বলে, আপনারে সেই লাগতাছে আফা। অর্ষা সলজ্জিত হেসে আমিনা বেগমের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই সময়ে আহনাফও বের হচ্ছিল। গত 4 দিনে সে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে। এই 4 দিনে বাইরেও বের হয়নি। আজও বের হতো না, তবে জরুরি একটা কাজ থাকায় তাকে বের হতে হচ্ছে। অর্ষার পায়ে হাই হিল। সে শাড়ির কুচিগুলো ধরে সন্তর্পণে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি পাড়ি দিচ্ছে। আহনাফ যে ওর পিছেই আছে সেটাও সে শাড়ি সামলানোর চক্করে খেয়াল করেনি। সিঁড়ি দিয়ে নামার সময়ে অর্ষার শাড়ির আঁচল সিঁড়ির উপর টাচ করছিল, যার দরুন ভুলবশত যে কোনো সময়ে আঁচলে পা লাগলে অর্ষা তৎক্ষণাৎ পড়ে যেতে পারে। আহনাফ নিঃশব্দে এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে তুলে দেয়। আহনাফ নিঃশব্দে এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে তুলে নেয়। তখনও পর্যন্ত অর্ষা কিচ্ছুটি টের পায়নি। আহনাফ ওর মতো গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সবগুলো সিঁড়ি যখন পার হয়ে এলো তখন আহনাফ কেশে গলা পরিষ্কার করে। উদ্দেশ্য অর্ষার দৃষ্টি আকর্ষণ। অর্ষা তো হঠাৎ ভয়ে চমকে উঠে, ঘুরে তাকায় পেছনে। আহনাফকে দেখে মনকে শান্ত করার চেষ্টা করে, তবুও ভয়ে বুকের ভেতরটা এখনো টুকটুক আওয়াজ তুলছে। আহনাফ ওর ভয়ার্ত দৃষ্টিতে দৃষ্টিপাত করলো না। ধরে রাখা আঁচলের দিকে ইশারা করে আঁচলটি ছেড়ে দিল। ডান হাতে তর্জনীর দ্বারা কপালের মাঝখানটা চুলকাতে চুলকাতে বলল, এরপর থেকে আসলটা আরেকটু ছোট লাগবে। এরপর সে উত্তরের অপেক্ষা মাত্র না করে অর্ষাকে পাশ কাটিয়ে গ্যারেজে চলে যায়। অপরদিকে লজ্জায় মরিমরি অবস্থা অর্ষার। হঠাৎ আসা সমীকরণে সে স্তম্ভিত হওয়া থেকে রক্ষা পায়। 7-5 না ভেবে বাড়ি থেকে বেরিয়ে আসে। মেন গেটের বাইরেই বাইক নিয়ে অপেক্ষা করছিল আহিল। অর্ষাকে দেখে আহিল বলে, এতক্ষণ লাগে? অর্ষা নিরুত্তর রইল। আহিল বলল, ওঠ। অর্ষা বাইকে উঠে বসার সময় আহনাফ ওর গাড়ি নিয়ে বের হয়ে গেল। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো শুধু অর্ষা। লামিয়াদের বাসায় পৌঁছিয়ে দেখলো ওরা বাদে বাকিরা চলে এসেছে। লামিয়ার ঘরে ঢোকা মাত্রই তেড়ে মেরে এগিয়ে আসে লামিয়া। দুজনের সামনে কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে, তোদের এতক্ষণে আসার সময় হলো বুঝি? দুটিতে কি আবার ঘুরতে গিয়েছিলি নাকি? আশিক কথার মাঝে ফোরন কেটে বলল, লামিয়া, কি হবে আর কান্দিয়া, ওরা তো পড়েছে আসিয়া। ওর অযাচিত কবিতা শুনে লামিয়া অগ্নিদৃষ্টিতে তাকায়। এতেই আশিকের ভস্ম হওয়ার জোগাড়। সে যথাসম্ভব দুপাটি দাঁত বের করে হেসে বলে, হে হে, মজা করলাম, আমি তো তোর পক্ষেই। তোর কারো পক্ষে থাকা লাগবে না, তুই শুধু তোর ফালতু কবিতা বন্ধ কর। আশিক চুপসে যায়। আজকে অন্তত লামিয়াকে আর রাগাবে না বলে মনস্থির করে ফেলে। ওদিকে আহিল এবং অর্ষা পড়ে গেছে বিপাকে। খুব বেশি যে দেরি হয়েছে তাও তো নয়। তবে হ্যাঁ, লামিয়ার ঠিক করে দেওয়া নির্ধারিত সময়ের 15 মিনিট পর এসে ওরা পৌঁছিয়েছে। আর এতেই যত সমস্যা। অনাসৃষ্টি চক্ষের পলকে তৈরি হয়ে গেছে। দিশা খুঁজে না পেয়ে অর্ষা আচমকা লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আদুরে কণ্ঠে বলে, সরি রে, এর এমন হবে না। লামিয়া কটমট করে বলে, আর এমন হবে না মানে কি? আমার আকত কি আরো 10 বার হবে পরে? লামিয়ার রাগ কমাতে গ্যাঞ্জাম পার্টিতে হুলস্থুল কাণ্ড বাঁধাতে হলো। যে যেভাবে পারলো ওকে হাসানোর চেষ্টা করলো। এজন্য উল্টা পাল্টা কবিতার পাশাপাশি ফানি গান, উড়াধুরা নাচও বাদ গেল না। এটা অবশ্য মেয়েদের সাজের 12টা বেজে গেল। বরপক্ষ আসার পূর্বে ওরা যতটা পারলো সাজসজ্জা ঠিক করে নেয়। বরপক্ষ এলো দুপুরের কিছু আগে। আজ নিহালের সঙ্গে তার বেশ কয়েকজন বন্ধুও এসেছে। এরাও গ্যাঞ্জাম পার্টির চেয়ে কম নয়। এটা তখনই সকলে উপলব্ধি করতে পারলো যখন সন্ধ্যায় শুধুমাত্র ওরা একটা রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মাঝে অবশ্য আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। নিহালের বন্ধু সুভাষের দৃষ্টিতে আটকে যায় জুই। সরল স্বভাবের সুভাষের দৃষ্টি সবার আগে খেয়াল করে আহিল। সে বসেও ছিল জুইয়ের পাশে। অনেকক্ষণ যাবৎ সুভাষের অমন দৃষ্টি দেখে আহিল জুইকে ফিসফিস করে বলে, আনন্দে মেতে থাকা কিছু কি লক্ষ্য করেছিস? এবং লেহাদের
আনন্দে মেতে থাকায় এবং নিহালের বন্ধুদের সাথে ঝগড়ায় আমোদিত থাকার দরুন আহিলের কথাগুলো জুই শুনল না। আহিল এবার জুইয়ের হাতে চিমটি কেটে কথাগুলো পুনরায় বলল। জুই বিস্ফোরিত দৃষ্টিতে একবার সুভাষের দিকে তাকায়। আহিলের কথাই সত্য, ছেলেটি তার দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখ আটকাতেই সুভাষ সরল হাসে। জুইও এবার ফিসফিস করে আহিলকে বলল, ঘটনা তো সত্য দোস্ত, এই পোলাও তাহলে আমার প্রেমে পড়েছে। তাই তো মনে হয়। কিন্তু দোস্ত, পোলাটা সুন্দর আছে কিন্তু একটু হাতা টাইপের, অসার সঙ্গে মানাই তো, দুজনই সহজ সরল পোকা। আহিল চোখ পাকিয়ে তাকাতেই জুই দাঁত বের করে হেসে বলল, তোর মজা করছি আমি, তুই সিরিয়াসলি নিলি? আচ্ছা শোন, আমরা বুঝতে পারছি এটা ওই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না। তুইও একটু ভাবে থাক। ওকে ওকে। জুইয়ের ভাব নেওয়া অবশ্য বেশিক্ষণ ঠিকল না। আড্ডার এক পর্যায়ে সুভাষ সকলকে চমকে দিয়ে জুইকে অনুরোধ করলো একটা গান গাইতে। জুইয়ের গানের গলা ভালো, যে কেউ ওর গান শুনলে অন্তত গানের জন্য হলেও মুগ্ধ হবে, ইমপ্রেস হবে। আর বরপক্ষের সামনে এই সুযোগ মোটেও হাতছাড়া করলে চলবে না, তাই সে খালি গলাতেও গান ধরল। উপস্থিত সকলেই অভিভূত হয়। এমনকি খুশি হয়ে সুভাষ ওকে 500 টাকার নতুন কচ করেছে একটা নোট উপহার দিল। এতে এবার বাকিরাও যা বুঝার বুঝে নিল। রাতে বরপক্ষের বয়োজ্যেষ্ঠরা খাওয়ার পরে লামিয়া ও নিহালের বন্ধুরা সবাই খেতে বসেছে। সুভাষ বসেছে জুইয়ের পাশে। ছেলেটা সহজ সরল হলে কি হবে, কথা বলে দারুণ। ওর কথার মুহূর্তেই জুই আইসক্রিমের মতো একটু একটু করে গলতে শুরু করে। গলা শেষ হয় ফেসবুকে অ্যাড হয়ে, ফোন নাম্বার দিয়ে। দিদার সব লক্ষ্য করে বন্ধুদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, সো ফাস্ট। আশিকও হেসে বলে, জুই তো অবশ্যই করবে কই কই। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার বাড়ি চলে আসে। অর্ষা আর রাহিলেরও বাড়ি ফিরতে রাত 11টা পার হয়ে যায়। এত যে দেরি হবে সেটা ওরা ভাবেনি। রাত 12টা বাজতে চলল। আজ শোরুম থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে। কেয়া ব্যস্ত পায়ে বাস স্টপেজের দিকে এগোচ্ছিল। প্রতিমধ্যে চায়ের দোকান থেকে বের হওয়া এক যুবকের সঙ্গে ধাক্কা লেগে যায়। দাঁত মুখ খিচে কিছু বলতে যাবে, তখন লোকটি অনবরত সরি বলা শুরু করে। মুখোমুখি হয়ে দুজনেই বেশ অবাক হয়। আহনাফ মৃদু হেসে বলে, আরে আপনি? হেসে ফেলে কেয়াও। রাগ গিলে হাসি মুখে বলে, হ্যাঁ, বাসায় যাচ্ছি। কিন্তু আপনি এখানে কেন? একটা কাজে বের হয়েছিলাম। অনেকক্ষণ হয়েছে পেটে চা কফি কিছু পড়েনি। আমার আবার ঘন ঘন চা কফি খাওয়ার ব্যাধি রয়েছে, তাই আর থাকতে না পেরে গাড়ি থামিয়ে এই দোকানে চা খেতে এসেছিলাম। খেলেন? হ্যাঁ, তবে তৃপ্তি পাইনি। প্রথমে পানসে লাগলো, পরে বললাম আর একটু চিনি দিন। চিনি নেওয়ার পর মনে হলো শরবত, উল্টো মুখটা নষ্ট হলো। হেসে বলল, একদিন সময় করে টিএসটিতে যান, ওখানকার চা দারুণ। যাব। আপনার দেরি হচ্ছে না? তা একটু হচ্ছে বই কি। কিসে যাবেন? বাসে। এত রাতে বাসে? কিছু করার নেই। আপনাদের বাড়ি হয়ে যাব, সমস্যা না থাকলে আমি পৌঁছে দিতে পারি। পরিচিত মানুষের সঙ্গে যেতে সমস্যা কোথায়? মাই প্লেসার। দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে। কেয়া আহনাফের অ্যাক্সিডেন্টের গল্প শুনে, অর্ষার খোঁজ খবর নেয়। গল্পের মাঝেই ওরা বাড়িতে পৌঁছে যায়। কেয়া অনেকবার পিড়াপিড়ি করেছে আহনাফকে ভেতর আসার জন্য, তবে আহনাফ রাজি হয়নি। কেয়াকে নামিয়ে দিয়ে সে বাড়ির পথে রওনা দিয়েছে। কেয়া ভিতরে গিয়ে দেখে রুহুল আমিন মাত্রই ফ্রেশ হয়ে খেতে বসেছে। ওকে দেখে সে বলল, অপেক্ষা করব। কেয়া নিজের রুমে যেতে যেতে বলল, না দুলা ভাই, আপনি খাওয়া শুরু করেন। রুহুলের সামনে গম্ভীর মুখে বসে রয়েছে কুসুম। মুখে তার অমাবস্যা তিথি। প্লেটে ভাত দিতে দিতে সে বলে, তোমার মতি গতি তো আমি কিছুই বুঝি না। তুমি কোন আকেলে অর্ষাকে ওই বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে পাঠালে? তিয়াসকে নিয়ে বাড়ির কার্যক্রম রান্না বান্না করতে কত কষ্ট হয় আমার জানো? রুহুল উত্তর করল না। সে নিশ্চুপে খেয়ে যাচ্ছে। কেয়া ঘর থেকে সবই শুনেছে। ফ্রেশ হয়ে সেও চুপচাপ খেতে বসে। কুসুম কেয়ার প্লেটে ভাত বাড়তে বাড়তে রুহুলকে কড়া করে বলল, আমি অত শত বুঝি না। তুমি কাল ওই অর্ষাকে বাড়িতে নিয়ে আসবে। এ কথার প্রত্যুত্তর রুহুল করার পূর্বেই কেয়া করল। সে জিজ্ঞেস করল, কেন? কুসুম মৃদু চিৎকারের সহিত বলল, কেন মানে? সারাদিন তো থাকিস বাইরে, তুই কিভাবে জানবি বাড়িতে কাজকর্ম করতে আমার কত কষ্ট হয়?
বাইরে আমি আমোদ করে বেড়াই না আপু, কাজ করতেই চাই। ব্যঙ্গ করে হেসে বলল কেয়া। সে যাই করিস, আমার কষ্ট তো আর বুঝিস না। ওই মেয়েকে খাওয়াই পড়াই আমরা, আমাদের সাহায্য না করে অন্যের বাড়িতে পড়ে থাকবে। এতে যদি ওর ভালো হয় তো থাকুক না কিছুদিন, সমস্যা কোথায়? ও, তুই ওর ভালোটাই দেখছিস, ও আমার ভালো তো সহ্য হয় না। এখানে ভালো খারাপ চাওয়ার কিছু নেই। তুমি তো প্রায় দিনই বলতে অর্ষাকে বিদায় করতে, এতে নাকি তোমার আপদও বিদায় হবে। তাহলে মাত্র এই কটা দিনেই অর্ষাকে ছাড়া এমন হাঁপিয়ে উঠলে? কুসুম দাঁত মুখ খিচে স্বামীর উদ্দেশ্যে বলে। দেখছো দেখছো, নিজের বোন হয়ে আমাকে কথা শোনাচ্ছে। ঘরশত্রু বিভীষণ। রুহুল কিছু বলার আগে কেউ উঠে পড়ে, না খেয়েই চলে যায় রুমে। রুহুল চাপা স্বরে বলে, সারাদিন কাজ করে বাড়িতে এসে এসব ঘ্যান ঘ্যান ভালো লাগে না কুসুম। সব ভালো তো আর তুমি একা বুঝো না। আমায়ও না হয় একটু ভালোটা বুঝতে দাও। এখন সামরিক কষ্ট হচ্ছে তোমার, পরে সুখ থাকবে, ধৈর্য ধরো। কুসুম জানে না স্বামী তার কিসের জন্য এত ধৈর্য ধারণ করতে বলছে, তবে তার এত ধৈর্য নেই। সে রাগে দু চারটে কথা শোনাতে গিয়েও চুপ করে রইল। 1 ঘন্টার মতো ঘুমিয়ে অর্ষা পড়তে বসেছে। দিনের তুলনায় রাতে তার পড়া ভালো হয়। পড়তে পড়তে পানি পিপাসা পাই তার, কিন্তু উঠতে মন যাচ্ছে না। রুম ব্যতীত সবার রুমের লাইট বন্ধ। তার রুম ব্যতীত সবার রুমের লাইট বন্ধ, এমনকি ড্রয়িং রুমের লাইটটাও বন্ধ করে রাখা। তাই গ্লাস ভেদ করে অল্প বিস্তর আলো ড্রয়িং রুমে হাতছানি দিলেও অর্ষার ভয় অতটুকু আলোর কাছে নস্যি। হ্যাঁ, শুনতে হাসির কথা মনে হলেও অর্ষার ভূতে ভয় রয়েছে, যদিও সে জানে পৃথিবীতে ভূত বলতে আসলেই কিছু নেই, আছে শুধু জিন আর পরী। সে ছোটবেলায় নানুর কাছে গল্প শুনেছে অনেক। পরীরা নাকি শুধু ছেলেদের পছন্দ করে, তার এই জন্য খুব রাগ হতো। কেন শুধু পরীরা ছেলেদেরকেই পছন্দ করে, মেয়েদের কেন নয়? তাহলে সেও পরীদের সঙ্গে পরীর দেশে গিয়ে ঘুরতো, খেত, বেশ মজা হতো। কিন্তু এমন তো হবে না। তাছাড়া সে আহারমরি সুন্দরীও নয় যে পরীরা তাকে খামোখা পছন্দ করতে যাবে। তবে জিন নামটাই তো কেমন ভয়ঙ্কর। পরী নামটা শুনে চোখের দৃশ্যপটে যেমন সুন্দরী মেয়ের মুখশ্রী বেশি ওঠে, জিনের বেলায় তেমনটা হয় না। জিনের কথা ভাবলেই চোখের পাতায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুখ ভেসে ওঠে, ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়। ছোট থেকেই সে ভীত গোছের মেয়ে ছিল, এখনো তার সেই ভয় কাটেনি। ওদের নিজেদের বাড়িতে টয়লেট বাইরে, রাতে প্রকৃতির ডাক পড়লে ভয়ে একা বের হতো না, কেয়াকে সাথে নিয়ে যেত। এই বাড়িতে অবশ্য টয়লেটের ভয়টা নেই, রুমের ভেতরেই সব। তবুও একলা রুমে হঠাৎ একটুখানি ভয় চেকে ধরলেও পড়ার তালে আবার ভুলে যায়। কিন্তু এখন যে পানির পিপাসা পেল, পিপাসা তো ভোলার বদলে আরো বেশি বাড়ছে। প্রতিদিন ওয়াটার বোতলে পানি থাকে, আজ ঘুমের তালে পানি ভরতে মনে ছিল না। এক মনে ভাবলো ওয়াশরুম থেকে পানি আনবে কিনা। পরক্ষণে গা আবার কেমন খিনখিন করে উঠল। যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ওয়াশরুম তো ওয়াশরুমই। সে সকল ভয়কে এক পাশে ছুঁড়ে ফেলে মনের সাহস সঞ্চয় করল। চোখ বন্ধ করে বার দুয়েক বড় বড় করে শ্বাস নিয়ে পানির বোতল হাতে নিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একবার আগায় তো একবার পেছায়। হুট করে তার মনে হলো ড্রয়িং রুমে লাইট জ্বলছিল, তাহলে এখন নেই কেন? মনের ভুল হবে হয়তো। সে পা টিপে টিপে রান্নাঘরের দিকে আগায়। আরে, রান্নাঘর থেকে মুটুর মুটুর শব্দ আসছে, ইঁদুর নাকি? এতক্ষণ তার রুমের অল্প আলোটুকু ঠিকরে এদিকে আসছিল বলেই তো মনে হচ্ছিল, তাহলে এখন এমন অন্ধকার মনে হচ্ছে কেন? সে ঘুরে পিছে তাকায়, এ কি, তার রুমের লাইটও তো বন্ধ। এবার রান্নাঘরের শব্দ জোরালো হয়, সেই সাথে বিরক্তিসূচক একটা শব্দ বের হয়। সে তাকানোর সাহস না পেলেও তার অবচেতন মন রান্নাঘরে তাকানোর সাই দেয়। সে থমকে তাকায়। অন্ধকারে চোখ শুয়ে এসেছে এতক্ষণে। লম্বা দীর্ঘকায় আবছা কিছু রান্নাঘরের দরজায় দেখে এসে জোরে চিৎকার দেয়। ওর চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আবছা জিনিসটা ক্রমেই অর্ষার দিকে এগিয়ে আসছিল, আর অর্ষার চিৎকারের শব্দও বাড়ছিল। এবার জিনিসটি কাছে এসে অর্ষার মুখ চেপে ধরে বলে, শাট আপ, আমি আহনাব। অর্ষার ভয় কাটেনি। সে মুখ বন্ধ অবস্থায় চিৎকার করার চেষ্টা করে। কারেন্ট না থাকায় বাড়ির সকলে ফোনের ফ্ল্যাশ চালিয়ে ড্রয়িং রুমের দিকে আসতেছে। আলো এসে ততক্ষণে ওদের উপরে পড়েছে।
কিচেনের সাথেই রেনুর রুম, তাই সবার আগে রেনু এসে পৌঁছায়। সে ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলে, হাই আল্লাহ, বড় ভাইজান আপনি আফার মুখে কি করতেছেন? রেনুর এই কথার অর্থ যে দুরকম হয় সেটা এই বোকা রেনুকে কে বোঝাবে? বাড়ির মানুষ কি শুনেছে? আহনাফের এখন জ্ঞাত শূন্য অবস্থা। সে অর্ষার মুখ থেকে হাত সরিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। লজ্জায় স্তব্ধ আহনাফ মূর্তির ন্যায় অন্য পাশে ফিরে দাঁড়িয়ে রয়েছে। রেনু যে কথা বলছে এরপর তো আর মুখ না ঘুরিয়ে উপায় নেই। সত্যি বলতে সে নিজেও আহম্বক বনে গেছে। বাকিদের কি অবস্থা কে জানে। এই মুহূর্তে তার শামুক হতে ভীষণ ইচ্ছে করছে। শামুক যেমন নিজের সেফটির জন্য শক্ত খোলসের আবরণের মধ্যে নিজেকে চট করে লুকিয়ে ফেলে, তারও ঠিক সেই রকম নিজেকে শক্ত কোনো আবরণে আবৃত করে ফেলতে ইচ্ছে করছে। জহির চৌধুরী ঘুম ঝরানো কণ্ঠে উচ্চ স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভয়াত্ম দৃষ্টি ও অস্থির মন নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে অর্ষা। এখনো তার সর্বাঙ্গ কাঁপছে। তবে ছায়া মূর্তি যে কোনো জিন পরি নয়, বরং আহনাফ ছিল এটা বুঝতে পেরে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে। আর বুঝলই যখন, আর একটু আগে বুঝলেই কি এমন হতো। রেনুও প্রায় নিশ্চুপ, নির্বিকার। সে বুঝতে পারছে না তার কিছু বলা উচিত কিনা। আমেনা বেগম এগিয়ে অর্ষার কাছে যান, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? এরা কি কেউ রেনু আপার উদ্ভট কথাটি শুনেছে? অর্ষা আর চোখে একবার তাকায়। এখানে আহিল নেই, ওর ঘুম ভাঙেনি তাহলে। অর্ষাকে এই যাত্রায় আহনাফ বাঁচিয়ে দিল। সে বিবৃতি দেওয়ার ভঙ্গিতে বলল, আমি কফি বানাতে এসেছিলাম, এর মধ্যে কারেন্ট চলে গেল। আর অর্ষাও এই সময় এদিকে এসেছে। সম্ভবত অন্ধকারে আমায় দেখে ভয় পেয়েছে। অর্ষা নিজেকে সবার সামনে ক্লিয়ার করতে তড়িঘড়ি করে বলল, আসলে আমি পানি নিতে এসেছিলাম, আর সত্যিই আমি ভয় পেয়েছিলাম। মুচকে হাসলেন আমেনা বেগম, পিঠে হাত বুলিয়ে বললেন, আর ভয় পাওয়া লাগবে না, পানি নিয়েছো? অর্ষা দুদিকে মাথা নাড়ায়। তিনি রেনুকে বললেন, ওর পানির বোতলটা ভরে ঘরে দিয়ে আয়। রেনু মাথা নাড়ায়। আহনাফ মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে। যদি মা বাবা রেনুর কথাটা খেয়াল করত এবং আহিল এখানে থাকতো, তাহলে কি বিশ্রে একটা ঘটনাই না ঘটে যেত। ঘরে ফিরে অর্ষার আর পড়া হলো না। রেনু পানির বোতলের সাথে টর্চও দিয়ে গেছে, কিন্তু সে পড়াতে মন বসাতে পারেনি। তাই দুরু দুরু বুকে আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ঘুম যখন ভাঙে তখন বেশ বেলা হয়ে গেছে। উঠে দ্রুত রেডি হয়ে নেয়। রেনু অর্ষাকে দেখে বলল, আল্লাহ গো, আপা কি ঘুমটাই না দিছেন আজকে? ডাকতে ডাকতে মনে হয় আমার দম বাইর হয়ে গেছে, তবুও আপনারে দেখতে পারি নাই। অর্ষা অপ্রস্তুত ভাবে হাসে। আহিলের নাস্তা করা শেষ। সে চেয়ার থেকে উঠতে উঠতে বলল, জলদি খেয়ে নি। অর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই, লেট হয়ে যাবে। আহিল ওকে আর কিছু না বলে রেনুকে বলল, টিফিন বক্সে ব্রেকফাস্ট দিয়ে দিও। অর্ষা ওর দিকে তাকিয়ে মৃদু মুচকি হাসে। সত্যি কথা বলতে কে বাবার পর নিজের আপন ভাইও তাকে এতটা কেয়ার করেনি, বরং উঠতে বসতে কথা শুনিয়েছে, অকারণেও মেরেছে। সেখানে বাবার পর পুরুষের দ্বিতীয় স্থানটা আহিলকে নিঃসন্দেহে দেওয়া যায়। অর্ষার মনে আছে, ওরা যখন ইন্টারের প্রথম বর্ষে নতুন ভর্তি হয় তখন ক্লাসের একটা মেয়ে আহিলকে প্রপোজ করেছিল। মেয়েটি ছিল দুর্দান্ত সুন্দরী, যেমন সুন্দর দেখতে তেমন তার গুণ। অসাধারণ গান গায় এবং নৃত্যও করে। আহিল যে দেখতে কোনো অংশে কম সেটাও তো নয়। অর্ষার সাথে আহিলের বন্ধুত্বের বয়স তখন 2 মাস। মেয়েটির সাথে আহিলের রিলেশন হয়। তবে এক পর্যায়ে মেয়েটি আকারে ইঙ্গিতে অর্ষার উপস্থিতি বুঝিয়ে দিয়েছিল। এটাও বুঝিয়েছিল তাকে সে নিজের পথের কাঁটা মনে করে। অর্ষা বিষয়টি যখন বুঝতে পারে তখন চেষ্টা করছিল নিজেকে গুটিয়ে নেওয়ার।
কোনো মেয়েই হয়তো তার ভালোবাসার মানুষটির পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তাই সেও অর্ষাকে সহ করতে পারেনি। যদিও আহিল এবং অর্ষার মাঝে বন্ধুত্বটা তখনও ততটা গাঢ় হয়নি। শেষমেশ একদিন মেয়েটি অর্ষাকে নিয়ে যা তা বলার আহিল ব্রেকআপ করে ফেলে। রিজন হিসেবে মেয়েটিকে বলছিল, তোমার আগে অর্ষা আমার জীবনে এসেছে, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক নেই। এছাড়া আমরা কখনো এমন আচরণ করি না যেটা তোমার খারাপ লাগবে বা সন্দেহ করবে। সুতরাং যে আমার বন্ধুদের সহ্য করতে পারবে না তাকে আমার জীবনে প্রয়োজন নেই। মেয়েটি সেদিন প্রতি উত্তরে কিছুই বলেনি। এর কিছুদিন পর্যন্ত কলেজেও আসেনি। এসবের জন্য অর্ষার খুব খারাপ লাগতো। বারবার মনে হতো সব কিছুর জন্য হয়তো সে নিজেই দায়ী। কিছুদিন পর অন্যদের মাধ্যমে জানা যায় মেয়েটি টিসি নিয়ে চলে গেছে। আহিলের কোনো ভাবান্তর লক্ষ্য না হলেও মনে মনে অর্ষার খারাপ লাগাটা ভীষণ বেড়েছিল। মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তবে কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। অতীতের পাতা উল্টাতে গিয়ে যে কলেজেও সে পড়েছে সেই খেলাটাও যে কলেজে সে এসে পড়েছে সেই খেয়ালটাও অর্ষার নেই। আহিল যখন বলল, কিরে নামবি না? অর্ষার হুঁশ আসে। তখন সে বাইক থেকে নেমে ক্লাসের দিকে যায়। জুই আর লামিয়া বাদে বাকিরা থমথমে মুখে বারান্দায় দাঁড়িয়েছিল। অর্ষা গিয়ে ওদের পাশে দাঁড়ায়। রেশমির গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? রেশমি গম্ভীর মুখে উত্তর দিল, হয়েছে আমাদের কপাল। অর্ষা বুঝলো না কিছু, ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তিনজনের দিকে। আশিক হঠাৎ করে অর্ষের সামনে আসে, ওর হাত নিজের হাতের উপর রেখে বলে, কথা দে তুই কখনো প্রেম করবি না। অস্পষ্ট স্বরে অর্ষার মুখ থেকে বেরিয়ে আসে। মানে? আহিলও এবার সেখানে এসে উপস্থিত হয়। ওদেরকে অন্যরকম দেখে সেও জিজ্ঞেস করে, হয়েছে কি? এবার রেশমি ও আশিকের মতো একই কাজ করলো আহিলের সঙ্গে। আহিল ভুরু কুচকে জানতে চাইল, এটা কথা দেওয়ার মতো কিছু? মাঝখানে ফোড়ন কাটলো দিদার। সে চটজলদি রেশমির হাতটা নিজের হাতের উপর রেখে বলল, ছেলেদের কথা দেওয়া লাগে না, কারণ ছেলেরা সেলফিশ হয় না, সেলফিশ হচ্ছে নারী জাতি। তুইও সেলফিশ ঠুক্কু, মানে বলতে চাচ্ছি তুই সেলফিশ হতে পারিস যে কোনো মুহূর্তে। সুতরাং তুই আর আর্য কথা দে যে প্রেম করবি না কখনো। অর্ষা এবার চরম বিরক্ত হয়। একে তো ক্ষুধা লেগেছে, তার মধ্যে আবার ওদের নাটক। কি হয়েছে সেটাও বলছে না, শুধু কথা পেঁচাচ্ছে। গ্যাঞ্জাম পার্টির হুটহাট মাথায় গন্ডগোল হয় বলে বর্ষা বিশেষ পাত্তা দিল না। সে ক্লাসে চলে যায়। রেশমি, আশিক আর দিদারকে উদ্দেশ্য করে আহিল জিজ্ঞেস করলো, লামিয়া আর জুই আসেনি? অর্ষা ক্লাসে গিয়ে রীতিমতো স্তব্ধ। ওরা সব সময় যে বেঞ্চটিতে চারজনে মিলে বসে সেই বেঞ্চেই দুই মাথায় জুই আর লামিয়া দুজনে ব্যাগের উপর মাথা রেখে ফোনে ফুসুর ফুসুর করছে। হঠাৎ হঠাৎ যে দুটোতে কথা বলতে বলতে হাসছে সেটা ওদের শরীরের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে। এতক্ষণে বাইরে ওদের নাটকের কারণটা ক্লিয়ার হলো, তবে সে তো বিস্ময় আর মোটেও আটকে রাখতে পারছে না। জুই নিজেও তো লামিয়ার থেকে কম ফাস্ট নয়। একদিন আর এক রাতেই প্রেম এত উতলে পড়লো। অর্ষা অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা শ্বাস নেয়, এগিয়ে গিয়ে ব্যাগটা মাঝখানে রাখে। লামিয়া আর জুই একবার ওর দিকে তাকিয়ে আবারও আগের স্থান থেকে কথায় ব্যস্ত হয়ে পড়ল। হতাশ হতে হয় ওদের কাণ্ডে। সে পেছনের বেঞ্চে গিয়ে সামনের বেঞ্চে এলো। চুপচাপ ব্যাগ থেকে টিফিন বক্স থেকে খাবার বের করে খেতে শুরু করে। হতাশ দৃষ্টিতে ডান দিকে একবার লামিয়ার দিকে তাকায়, বাঁ দিকে একবার জুয়ের দিকে তাকায়। আহারে জুই ফুলের সুবাসে বাকিদের হতাশাজনক অবস্থা। অন্য সময় হলে সবাই খাবার কাড়াকাড়ি করে খেত, দেখা যেত অর্ষা হয়তো নিজেও ভাগে পেত না খাবার গলা দিয়ে নামছে না, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। রেশমি আসে তখন ক্লাসে। সেও পেছনের বেঞ্চে থেকে সামনের বেঞ্চে আসে। কিনারের দুজনের এখন সরার এমন সাধিকার
রেশমি বাটি থেকে স্যান্ডউইচের রুটি নিয়ে আলস্য ভঙ্গিতে কামড় দিয়ে বলে, আশিকের উদ্ভট কবিতাই এখন সঠিক মনে হচ্ছে, বুঝলি? চুমকি চেয়েছে একা পথে গান গায় না ওরা, দেখ সেই আমি একাই রইলাম। অর্ষা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, থাক, মন খারাপ করিস না, আমি আছি তো। জুয়ের কথা বলা শেষ হলে ফোন ব্যাগের ভেতর রাখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, জানিস কি হয়েছে না? রেশমি মুখ ঝামটা মেরে বলে, ক্লাসে এসে অবধি যা প্রেম প্রীতি শুরু করেছিস, কিছু জানতে বাকি আছে এখনো? জুই ওর গলা জড়িয়ে ধরে বলল, আরে প্রেম এখনো হয়নি, হলে তোদের বলতাম না। তোকে আর লামিয়াকে এখন আর বিশ্বাসে করি না। অর্ষাও হতাশ সুরে বলল, শেষ কি? ও আজকে শেষ ক্লাস আমাদের। আজকের দিনটা কি ফোনে ফুসুর ফাসুর না করলেই নয়। সরি জান, একটু কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বলে ফেলেছি, খেয়ালই করিনি। আসলে সুভাষ যে কত সুন্দর গুছিয়ে কথা বলে, কি বলবো আর তোদের। লামিয়ারাও ফোনে কথা বলা শেষ, সেও ওদের উদ্দেশ্যে বলে, কি গল্প করছিস তোরা? রেশমি চটজলদি অর্ষাকে জড়িয়ে ধরে গালে গাল মিলিয়ে বলল, আমরা দুই ইতিম তোদের মাঝখানে বসছি, মানে এই নয় যে মন চাইলে আমাদের সাথে কথা বলবি, আবার মন না চাইলেই বলবি না। তোরা ভাগ, ফোনে কথা বল, যা হুস হুস। জয় কিংবা লামিয়া কেউই শুনল না, বরঞ্চ দুজনের দুপাশ থেকে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের ফুলের জন্য মাপ চাইল। শেষ ক্লাস করে সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায়। মিনিট 20 একজনের মান অভিমানের পালা চলে। এরপর আবারও আগের মতো হয়ে যায় গ্যাংটি। হই হুল্লোড়, আড্ডা, মাস্তি, ছবি তুলে দিনটিকে ওরা যত সম্ভব স্মরণীয় করে রাখার চেষ্টা করলো। আমেনা বেগম বারবার করে আহনাফের বারণ করছে আজই যেন সুইজারল্যান্ডে না যায়। আহনাফ রেডি হতে হতে বলল, আর থাকা যাবে না মা, আমি এখন যথেষ্ট সুস্থ আছি, আমার কোনো সমস্যাই হবে না। তিনি অভিমানী কণ্ঠে শুধালেন, বাবা মায়ের চেয়ে ওই ভিনদেশ তোর অনেক আপন, তাই না রে? আহনাফ মৃদু হেসে বলে, প্রতিটা বার যাওয়ার সময় তুমি এমন বাচ্চাদের মতো করো। করি কারণ আমি তোকে ভালোবাসি, অনেক মিস করি। আমিও তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি মা, কত করেই তো বললাম চলো সবাই মিলে সুইজারল্যান্ড সেটেল হই, কথাই তো শোনো না। তিনি ঝাঁঝের সঙ্গে বলেন, সুইজারল্যান্ডে সেটেল হব? হ্যাঁ, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, বিনা কারণে আমার জন্মভূমি কেন ত্যাগ করব? কি আছে এই দেশে বলো? রিপিট, কি আছে এই দেশে বলো তো? রাস্তায় বের হলেই দিনের অর্ধেকটা সময় জ্যামে আটকে থাকতে হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা, হাই সোসাইটি ব্যতীত কোথাও কোনো সুস্থ পরিবেশ নাই, দরিদ্রদের করুণ অবস্থা, হাইজেনিক খাবার। তুই বিদেশে গিয়ে বিদেশি বাবু হয়ে গিয়েছিস, ভালো করেছিস, কিন্তু আমার দেশ নিয়ে আজে বাজে কথা বলবি না। আমিও নিজের দেশকে ভালোবাসি, তুমিও খুব ভালো করে জানো আমি যা বলেছি তার কোনোটাই মিথ্যে নয়। না হয় না হোক, তবুও আমি আমার দেশ ছাড়ব না। আচ্ছা বেশ, এখন আর রাগ করতে হবে না, যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। মানে কি, তোর ফ্লাইট রাতে, সন্ধ্যায় বের হলেই তো হয়। এয়ারপোর্টে সন্ধ্যার সময় যাব। রিপিট, এয়ারপোর্টে সন্ধ্যার সময় যাব। এখন যাব অফিসে, বাবার কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করব। বিকেল হবে সম্ভবত। অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাব, ওর বার্থডে আজ। রিপিট, ওর বার্থডে আজ, তাই সবাই মিলে অল্প কিছু সময় কাটাবো। ওখান থেকে সোজা এয়ারপোর্ট যাব। আহিলের সঙ্গে দেখা করবি না? সময় তো মিলছে না, আমি ওর সাথে ফোনে কথা বলে নেব, তুমি টেনশন করো না। আর হ্যাঁ, ঠিকমতো খাবে, নিজের যত্ন নেবে। এখন তো আফরিন নেই, তাই বলে কিন্তু খাওয়া দাওয়া একদম ফাঁকি দেওয়া যাবে না, বলে দিলাম। আমি কিন্তু সিসি ক্যামেরা রেখে যাচ্ছি। আমিনা বেগম হেসে বলেন, হাসতে হাসতে বলেন,
তোর সিসি ক্যামেরাটা কি রেনু? প্রতি উত্তরে আহনাফও হেসে ফেলে। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে রেনুকে সব বলে বুঝিয়ে দেয়। মাকেও বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ি থেকে বের হয়। অফিসে গিয়ে কাজ এবং কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই পুরো সময়টুকু তার ভীষণ ব্যস্তভাবে কেটেছে। অন্য কোনো চিন্তাভাবনা মাথায় আসার সুযোগ হয়নি। বন্ধুরা ওকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। ফ্লাইটে ওঠার আগে আহিল, আফরিন আর বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে নেয় সে। সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে। সারাদিনের ক্লান্তি এখন তাকে পেয়েছে, তবে কাবু করা সহজ নয়। দু চোখের পাতা বন্ধ করে সিটের সাথে মাথা ঠেকিয়ে একটু আরাম করে বসে। সহজে তার বাংলাদেশে আসতে ইচ্ছে করে না, আবার এলে সকলের মায়া কাটিয়ে যেতেও ইচ্ছে করে না। একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। ফোনের গ্যালারিতে যায়। ক্যাথিয়নের ছবি থেকে আনমনে হাসে। পিচ্চিটা এখন কেমন আছে? দেখা যাবে সেও আহনাফের সাথে রাগ করে বসে আছে। আহনাফ দূরে কোথাও যাওয়ার আগে ক্যাথিয়নকে পাশের বাসায় রেখে যায়। ওই বাড়িতে বিদেশি দম্পতির 8 বছরের ছোট্ট একটা পরীর মতো মেয়ে রয়েছে। সে ক্যাথিয়নকে ভীষণ ভালোবাসে, আগলে রাখে। তাই আহনাফও ওর কাছে ক্যাথিয়নকে নিশ্চিন্তে রাখতে পারে। অনেকক্ষণ গ্যালারিতে ঘাটাঘাটি করে এই ছবি সেই ছবি দেখে। কোনো কিছুতেই তার মন বসছে না। ক্লান্তি, অবসাদও এতক্ষণে দূর হওয়ার কথা, তবুও কেন মন এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে, ভীষণ। ঘুনে পোকার অত্যাচার দেখেনি এমন মানুষ বোধহয় বিরল, আবার নাও হতে পারে। কাঠের উপর সে কি নিদারুণ অত্যাচার তার। আহনাফেরও এই মুহূর্তে মনে হচ্ছে একটা অদৃশ্য ঘুনে পোকা একটু একটু করে তার মস্তিষ্ক কুটকুট কুটকুট করে কাটছে। কাকে সে মিস করছে সেটা সে জানে না। এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যাও নেই। সব কিছু জানতে নেই, যা জানতে নেই তা কেন মস্তিষ্কে তল্পা নিয়ে বসে থাকবে? সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সে মন ও মস্তিষ্কে এই অসভ্য কষ্ট থেকে মুক্তি দিতে ধরেই নিল। বাবা মাকে সে মিস করছে, নতুবা সেই ব্যক্তিটা শুধুই তার মা। নিশ্চয়ই মায়ের জন্য মন এমন করছে। মাকে কি একটা ফোন করবে? কয়টা বাজে এখন? বাংলাদেশ থেকে ফিরে যে শুয়েছে, ঘুম তো আসেনি। শুধু উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আলস্য ভঙ্গিতে বিছানা ছাড়ে। ঘুম ঠিকঠাকভাবে না হওয়াতে মাথা ঝিমঝিম করছে। জানালার কাছে এগিয়ে গিয়ে আলগোছে পর্দাটা সরায়। এক ফালে সোনালি রোদ্দুর এসে পড়ে জানালার কপাটে। আহনাফ জানালার কাজগুলোতে খুলে ফেলে। আহনাফ জানালার কাজগুলো খুলে ফেলে। মিষ্টি রোদ গায়ে মাখলে হয়তো ভালো লাগবে। সে হেলতে দুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাথায় পানি দেয়, তবে অস্থিরতা কমে না। এমন হলে তো এত স্ট্রং মানুষটা অসুস্থ হয়ে পড়বে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে মায়ের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথেই আমেনা বেগম ফোন রিসিভ করলেন। হয়তো ফোন তার হাতেই ছিল। তিনি ফোনের স্ক্রিনে ছেলের মুখটি দেখে আনন্দিত হন। মাকে দেখে আহনাফও ভালো লাগে। সে মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবু, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা একটু ব্যথা করছে। ঠিকই, কখন থেকে? বাড়ি ফিরে একটু শুয়েছিলাম, ঘুম হচ্ছে না। আবার এত জার্নি করলাম, সম্ভবত এজন্যই। একটু আগে থেকে মাথা ব্যথাটা অনুভব করলাম। দেখেছিস, যেতে না যেতে আরও অসুস্থ হয়ে গেছিস। কত করে বললাম আর কয়েকটা দিন থাক, শুনলি না আমার কথা? এখন তোর টেক কেয়ার কে করবে বলতো? রিল্যাক্স আম্মাজান, একটু মাথা ব্যথাই তো ঠিক হয়ে যাবে। তুমি অত চিন্তা করো না। তাছাড়া ক্যাথিয়ন তো আছেই। সব সময় পাগলামি। বিড়াল করবে তোর দেখাশোনা? মায়ের রাগ দেখে আহনাফ হেসে ফেলে। বালিশে মাথা রেখে বলল, ক্যাথিয়ন মানুষের চেয়ে কম না, অনেক ভালোবাসে আমায়, বুঝেছ? আমার অত বুঝে কাজ নেই। তুই মেডিসিন নে এক্ষুনি। করা লিকারের চা খা,
সব হবে। তুমি এত ব্যস্ত হইও না তো। বাড়ির সবাই কেমন আছে বলো? সবাই ভালো, কিন্তু তোকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে রে বাবু। মন খারাপ করে না আমার সোনা মা, আমি আবার আসব। একটা কথা বলি। তুই অনুমতি নিচ্ছিস কেন? বল না, কি বলবি? খুব কষ্ট হচ্ছে বাবু। না, তুমি আসবে আমার কাছে, কিছুদিন থাকবে। আমিনা বেগম চুপ করে থাকেন, নিষ্পলকভাবে দেখেন ছেলেকে, মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করেন, আর কি মন খারাপ? মন খারাপ শব্দটি মনে মনে আওড়াতে থাকে আহনাফ। তার কি সত্যিই মন খারাপ? কাউকে মিস করলে কি মন খারাপ লাগে? হবে হয়তো। মায়ের সাথে কথা বলে শান্তি তো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে মিস করা মানুষটি মা ব্যতীত অন্য কেউ। মাকে নিশ্চিন্তে রাখতে বলল। আরে না, তোমাকে আমার কাছে রাখতে ইচ্ছা করে তাই বললাম। তুমি বাবার সাথে কথা বলে রেখো। এখন আমি রাখছি, কেমন? আচ্ছা, মনে করে মেডিসিন নিস কিন্তু, আর ফোন দিস রাতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন রেখে কিছুক্ষণ ঝিম মেরে শুয়ে থাকে আহনাফ। পরক্ষণে মনে পড়ে ক্যাথিয়নের কথা। ফিরে এসে সে সাথে সাথে ক্যাথিয়নকে বাড়িতে নিয়ে এসেছিল। খাটে তো ছিল, এখন কোথায় গেল? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল সোফার চিপায়। আহনাফ ধরতে গেলে দৌড়ে পালাচ্ছে। আহনাফ দাঁড়িয়ে পড়ে, কোমরে হাত রেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? রাগ করেছিস? ক্যাথিনেও আবার মুখ ঘুরিয়ে নেয়। জীবজন্তুর কথা বলার ভাষা নেই, হয়তো আছে, তবে মনুষ্য জাতি সে ভাষা বোধগম্য নয়। তবে ওদের চোখের ভাষায় যা বলার, যা বোঝার বুঝিয়ে দেয়। এই মুহূর্তে ক্যাথিয়নের চোখের ভাষাও বলছে সে ভীষণ অভিমান করেছে আহনাফের উপর। আহনাফ সরল হেসে সোফায় বসে। বাড়ির কলিং। তোর এত অভিমান আসে কোথা থেকে রে? তোকে ওই বাড়িতে খেতে দেয়নি? বেজে ওঠে তখন। আহনাফ উঠে যায় দরজা খুলতে। হলুদ গাউন পরে পাশের ফ্ল্যাটে সে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সোনালি মিক্স চুলগুলো ঘাড়ের ওপর ছড়ানো, চোখগুলো বাদামি, মুখে সব সময়কার মতো মিষ্টি হাসি। দেখে মনে হচ্ছে হলুদ পরি একটা। ওর হাতে ছোট চায়ের ফ্লাক্স আর 2 পিস স্যান্ডউইচ। মেয়েটির নাম হানি। সে সুন্দর করে হেসে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলো, কেমন আছো আঙ্কেল? উত্তরে আহনাফও হেসে ইংরেজিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো মামনি, তুমি কেমন আছো? ভালো। মা তোমার জন্য খাবারগুলো পাঠিয়েছি। আহনাফ ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বলল, ভেতরে আসো। হানিকে নিয়ে ভেতরে যায় আহনাফ। ক্যাথনিও দৌড়ে আসে হানিকে দেখে। হানি ওকে কোলে নিয়ে আদর করে। আহনাফ অবাক হওয়ার ফান করে বলে, বাপরে, ক্যাথি দেখছি হানির ভক্ত হয়ে গেছে। হানি হেসে বলল, জানো আঙ্কেল, কীর্তি তোমার উপর ভীষণ রাগ করেছে। আহনাফ ফ্লাক্স থেকে কাপে চা ঢালে, এক চুমুক দিয়ে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। আমার কাছে আসছেই না। তুমি এত দেরি করলে কেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই লেট। হানি আটকে ওঠে। ছোট মানুষ, তাই সব কিছুতেই বেশি ভয় পায়। আহনাফ আশ্বস্ত করে বলল, এখন সে সুস্থ এবং ভালো আছে। গ্যাঞ্জাম পার্টির সকলে এখন যে যার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। সকলেরই ভালো একটা রেজাল্ট চাই। সারা বছর বাউন্ডুলেপনা করলেও পরীক্ষার সময় সব সিরিয়াসনেস এসে প্রত্যেকের মাঝে ভর করে। যদিও অর্ষা এবং আহিল এর ব্যতিক্রম, ওদের সিট পাশাপাশি পড়লেও আশঙ্কা থেকেই যায় যদি কড়া ঘাট পড়ে তাহলে তো সারের সর্বনাশ হয়ে যাবে। এর জন্য পাস মার্ক তুলতে যতটুকু না পড়লে নয় ততটুকু পড়া নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে বাকিরা। অর্ষার চিন্তা ভাবনা অবশ্য আরেকটু ভিন্ন। তার শুধু পাস নয়, অবশ্য ভালো একটা রেজাল্ট চাই। একমাত্র ভালো রেজাল্ট, ভালো একটা চাকরি পারে তাকে মুক্ত স্বাধীন একটা জীবন দিতে। তাই সে পুরো দমে নিজের পড়াশোনা কমপ্লিট করছে। মাঝে সাঝে আমেনা বেগম, আহিল এবং অর্ষার রুমে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। রেনু সময় মতো নাস্তা, চা, পানি এগুলো ঘরে দিয়ে যাচ্ছে।
পরীক্ষার সময় ঘনিয়ে আসে। প্রিপারেশন ভালো হওয়ার সত্ত্বেও প্রচুর নার্ভাসনেস কাজ করছে অর্ষার। এটা তো নতুন নয়, প্রতিবারই বোর্ড পরীক্ষার সময় তার এমন অনুভূতি হয়। নার্ভাস থাকলেও প্রথম পরীক্ষায় বেশ ভালোই হয় গ্যাঞ্জাম পার্টির। এক্সাম শেষে হল থেকে বের হয় আশিক তো শার্টের কলার উঠিয়ে বলে, মামা যা পরীক্ষা দিছি এবার বুঝলি আমারে স্যার ঠেকায় কে? অর্ষা চোখগুলো বড় বড় করে জিজ্ঞেস করে, গোল্ডেন আসবে তো? আশিক মুখ ঝামটা মেরে ধমকে সুরে বলে, আমি অর্ষা নাকি, আমি আশিক। গোল্ডেনের ওপরে কি আরো ভালো রেজাল্ট আছে? জানতে চাইলে লামিয়া আশিক বলল, নিচে আছে। আমি বলতে চাইছি পরীক্ষা ভালো দিছি, আমার পাশ কেউ আটকাইতে পারবে না। জুই দুম করে ওর পিঠে একটা কিল বসিয়ে বলল, তোর আসাইরা। আশিক মিথ্যে চোখ রাঙিয়ে বলল, দেখ জুই, তোর কুই আঁকা সহ্য করছি, কিন্তু এখন করব না। অন্যের গার্লফ্রেন্ড আমার টাচ করে, এটা আমার পছন্দ হয় না, বুঝছিস? জুই তো উত্তরে মুখে কিছু বলল না, তবে উড়াধুরা আরো কয়েকটা কিল খুশি পিঠে বসিয়ে দিল। অর্ষা জুইকে থামিয়ে বলল, আহা বেচারাকে আর মারিস না। আশিক কাঁদো কাঁদো হয়ে বলল, একমাত্র তুই আমাদের ছেলেদের কষ্ট বুঝিস অর্ষা। লাভ ইউ দোস্ত। আশিকের এই কথায় আহিল হেসে বলে, কি বললি? অর্ষা আমাদের কষ্ট বোঝে? হাসালি। আহিলের মুখের কথা মুখেই রয়ে গেল। শেষ হওয়ার পূর্বেই অর্ষার হাতে কয়েক ঘা ওর পিঠে পড়ল। ব্যথায় নাক মুখ কুচকে ফেলে সে। দিদার মিটমিটিয়ে হেসে বলে, কেন যে মামু সব জায়গায় মুখ খুলতে যাও? গুমোট অন্ধকার আকাশ, সারি সারি কালো মেঘের ছড়াছড়িতে নীল শুভ্র আকাশের সৌন্দর্য স্নান হয়ে গেছে। ভারী বর্ষণের প্রস্তুতি বোঝা যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে কেমন যেন একটু কষ্টও লাগছে। কলেজ লাইফটাকে ভীষণ মিস করবে অর্ষা। মিস করবে তার প্রিয় গ্যাঞ্জাম পার্টিকে। ভার্সিটিতে কি সবাই একসাথেই পড়তে পারবে? হয়তো সেটা হবে না। কে যে কোথায় চলে যাবে কে জানে। থাই গ্লাসে বিন্দু বিন্দু জল এসে জমা হয়েছে। আনমনে ব্যাগ গোছাচ্ছিল অর্ষা। দৃষ্টি জানালার দিকে যেতেই এক সাইড খুলে দেয়। বড় বড় ফোঁটায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ভেতর থেকে ফুস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। জানালাটা লাগিয়ে দিয়ে আবারও কাপড় গোছানোতে ব্যস্ত হয়ে পড়ে। আজই সে নিজেদের বাসায় চলে যাবে। রুহুল আমিন অর্ষাকে নিতে এসেছে মিনিট 5 হবে। বসার ঘরে বসে আমিনা বেগমের সাথে গল্প করছে এখন। ব্যাগ গুছিয়ে অর্ষা নিজে রেডি হতে যায়। হিজাব বাঁধতে গিয়ে আয়নায় নিজেকে একবার পরখ করে নেয়। সময়গুলো কিভাবে যেন পানির স্রোতের মতো বয়ে গেল। সে একটু টের পেল না। ভালো সময়গুলো বোধহয় এমনই হয়। বেশিক্ষণ থাকলেও মনে হয় অনেক কম। আর একটু সময় থাকলে ভালো হতো। এসব ভাবতে ভাবতে তার ঠোঁট হালকা প্রসারিত হয়। আচমকা খেয়াল করে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে আহিল। অর্ষা মৃদু হেসে বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বসার ঘরে তোর ভাইয়াকে দেখলাম, তুইও রেডি হচ্ছিস, চলে যাবি নাকি আজই? হিজাবে পিন সেট করতে করতে অর্ষা প্রতি উত্তর করলো, আশ্চর্য, মাত্র গতকাল পরীক্ষা শেষ হলো আর আজই চলে যাচ্ছিস? কাল তো বললিও না আমায়। আরে আমি তো জানতাম না, একটু আগে ভাইয়া এসে বললো রেডি হতে। এসেছে ভালো হয়েছে, দুপুরে খেয়ে দিয়ে চলে যাবি। তুই কোথাও যাবি না, আমি ভাইয়ার সাথে কথা বলছি। মানে কি? মানে তুই আরো কয়েকটা দিন এই বাড়িতে থাকবি। গ্যাঞ্জাম পার্টি সকলে মিলে আমরা ঘুরতে যাব। কথা শেষ করে আহিল বসার ঘরের দিকেই যাচ্ছিল। অর্ষা ব্যতিব্যস্ত হয়ে পিছু ডেকে পড়ল। শোন শোন। আহিল দাঁড়ায়, পিছু ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্ষা ইনিয়ে মিনিয়ে বলে, বাড়িতে ভাবির অনেক কষ্ট হয়ে যায়। তিয়াস তো ছোট, ওকে সামলানো, আবার বাড়ির কাজ বুঝিসই তো। আহিল বিরক্ত হয়ে বলে, তুই বাড়ির কাজের লোক নাকি? কথা বলছিস কেন? ওটা আমারও তো বাড়ি। তোকে বাড়ির লোক বলে তো গণ্য করে না তারা। তুই এত খ্যাপা কেন আমার পরিবারের ওপরে? উত্তরটাও তোর খুব ভালো করেই জানা আছে। যাই হোক,
তুই ভাইয়াকে কিছু বলিস না, অনেক দিনই তো থাকলাম, আর কত। তাছাড়া ঘুরতে যাওয়ার ব্যাপারেও কোনো সমস্যা নেই, কবে কোথায় যাবি আমাকে জানিয়ে দিস, তাহলেই তো হলো।